বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সংকট তাপমাত্রা এবং সন্ধি তাপমাত্রা থেকে কাজে লাগিয়ে আমরা গ্যাস সিলিন্ডার জাতকরণ। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে সংকট তাপমাত্রা কি বা সন্ধি তাপমাত্রা কি। এখন কোনো একটা গ্যাসকে তরলে পরিণত করতে গেলে তাহলে তাকে আগে কি করতে হবে? সন্ধি তাপমাত্রা নিয়ে আসতে হবে, তারপর তাকে কি চাপ প্রয়োগ করলে সেটা কি হবে? তরলে পরিণত করতে হবে। এখন এই যে তুমি কোনো একটা গ্যাসকে প্রথমে কি করবা? সংকট তাপমাত্রা নিয়ে আসবে। তুমি সেটা কিভাবে নিয়ে আসবে? এই সংকট তাপমাত্রা নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে দুটা। একটা হচ্ছে হিম-মিশ্রণ পদ্ধতি, আর হচ্ছে জুল থমসন পদ্ধতি। হিম-মিশ্রণ পদ্ধতিটা কি? হিম-মিশ্রণ পদ্ধতিটা হচ্ছে একটা ঠান্ডা কোনো বস্তুর সাথে রেখে এক সংস্পর্শে না আরেকটা সঙ্গে কোনো বস্তুর কি তাপমাত্রা কি কমিয়ে নিয়ে আসা। সাপোজ ধরো তোমরা জানো যে বরফ, সাধারণত কি বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা বরফ কি গলতে শুরু করে। এখন তার তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ 0 থেকে -4 -5 পর্যন্ত হতে পারে। বাট তুমি যদি এই বরফের সাথে সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দাও, অর্থাৎ লবণ, বরফের সাথে কি বরফ প্লাস কি সোডিয়াম ক্লোরাইড, দুটো যদি এক করতে মিশিয়ে দাও তাহলে ওইটার তাপমাত্রা হয়ে যাবে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বললাম? -20 ডিগ্রি। স্বাভাবিকভাবে এটা কত? বরফ তো -20 তে আসবে না, বাট যদি একসাথে কি সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দাও তাহলে সেটা কত চলে যাবে? -20 ডিগ্রি। একই রকম ভাবে তুমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড এবং কি বরফ দুইটা মিশাই দাও, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বরফ দাও, তাহলে সেটা হবে কত? -54 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে শুষ্ক বরফ, আমি কি বললাম? শুষ্ক বরফ অর্থাৎ কঠিন কার্বন ডাই অক্সাইড। কি বললাম? কঠিন কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বরফ এবং কঠিন কার্বন ডাই অক্সাইড সাথে কি ইথার, এই দুটার তাপমাত্রা হবে -110 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটার সাথে আরেকটা মিশিয়ে এই যে তাপমাত্রাকে আমরা নিচের দিকে কি করতেছি? নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমার কি তোমার হিম মিশ্রণ পদ্ধতি। অর্থাৎ এইভাবে আমরা কি করব? তাপমাত্রা হ্রাস করে করে একসময় সংকট তাপমাত্রা নিচে চলে আসবে, তারপরে আমরা বা সংকট তাপমাত্রা আসবে, তারপর আমরা চাপ প্রয়োগ করবো, সেটা কি হবে? তরলে পরিণত হবে। এখন দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে তোমার জুল থমসন প্রক্রিয়া। যে এই জুল থমসন প্রক্রিয়াটা কি? জুল থমসন প্রক্রিয়া আমি আবারও বলতেছি, কোনো একটি গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে ওই গ্যাসটিকে উচ্চ চাপে সংকুচিত করে, ধরো একটা আবদ্ধ পাত্র সিলিন্ডার, এর ভিতরে তুমি কি করলা? কিছু পরিমাণ গ্যাস আছে, এখান থেকে তুমি কি করলা? প্রেসার ক্রিয়েট করে এটাকে সংকুচিত করলা, নিয়ে আসলা, প্রেসার ক্রিয়েট করলা, তোমার সাইকেল যেভাবে হাওয়া দেয় ওইটাকে তুমি কি নিয়ে আসলা। এখন এইখানে যদি একটা ছোট্ট ছিদ্র থাকে, সংকুচিত করার পরে তুমি এরপরে আবার এই যে ছোট ছিদ্রটা খুলে দিলা, তাহলে এই পুরা গ্যাসটা ওই সজোরে কি হবে? ওই গ্যাস এই বিদ্যুৎ দিয়ে কি হবে? নিঃসৃত হবে। এভাবে কয়েকবার করলে এর তাপমাত্রা কিভাবে? হ্রাস পাবে। আমি আবারও বলতেছি, কোন একটা গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে কোনো সরু ছিদ্র পথে সজোরে নিঃসৃত করলে গ্যাসের তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? জুল থমসন প্রক্রিয়া। বা এখন এই যে সিস্টেমটা তোমাকে বললাম, এটা অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হইতে হবে। সিস্টেমটা থাকবে কি? রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে জুল থমসন প্রক্রিয়া কি? কোনো গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে যদি কোনো সরু ছিদ্র পথে নিঃসৃত দিতে হয় তাহলে গ্যাসের তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। এটাকে আমরা বলবো জুল থমসন প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে জুল থমসন প্রক্রিয়া তাপমাত্রা হ্রাস পায় কেন? জুল থমসন প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস পায় কেন? আমরা যদি এইভাবে চিন্তা করি, কোনো একটা গ্যাসকে যখন উচ্চ চাপে সংকুচিত করা হচ্ছে তাহলে গ্যাস আনুষঙ্গের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি বেড়ে যাচ্ছে। এখন যখন তাকে সজোরে ওই সরু ছিদ্র পথে তাকে যখন নিঃসৃত করছি, তখন সে সজোরে যখন বের হয়ে যাচ্ছে, তখন তাকে ওই আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। আবার চিন্তা করো, যখন তাকে সংকুচিত করতেছি তখন তারা কি করবে?
একটার কি আরেকটার কি কাছাকাছি চলে আসবে, অর্থাৎ তাদের আন্তঃনমিক আকর্ষণ শক্তি কি বেড়ে যাবে। এই আন্তঃনমিক আকর্ষণ শক্তি কি বেড়ে যাওয়ার কারণে যখন তুমি সরু ক্ষুদ্রপথকে ছেড়ে দিচ্ছ তখন সেই সহজরে কি হচ্ছে, নিঃসৃত হচ্ছে। এই সহজরে বের হয়ে যাওয়ার সময় তাকে অবশ্যই তার আন্তঃনমিক আকর্ষণ বলের বিরুদ্ধে তাকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এই যে আণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার জন্য তার যে পরিমাণ কি শক্তির প্রয়োজন হয়ে গেছে, সেই শক্তিটা আর গ্যাসের সময় নিজস্ব শক্তি থেকে কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। আমি আবারও বলছি, যখন উচ্চ চাপে সংকোচিত করা হয় তখন তাদের মধ্যে আন্তঃনমিক আকর্ষণ শক্তি কি বেশি থাকে। এই যখন সে সজোরে নিশ্চিত হয় তখন তাকে আন্তঃনমিক আকর্ষণ শক্তির বল বা বলের বিরুদ্ধে কাজ করতে হয়। আর এই কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা তার নিজে থেকে গ্যাসের সময় নিজের অভ্যন্তর থেকে কি হয়ে যায়, খরচ হয়। এই জন্য গ্যাসের তাপমাত্রা কি পায়, হ্রাস পায়। তাইলে আমার এখানে একটা প্রশ্ন বললাম, জুল থমসন প্রক্রিয়াটা কি, জুল থমসন প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস পায় কেন। আর এখন সবার ক্ষেত্রে আমরা এই জুল থমসন প্রক্রিয়ায় করলে কিছুক্ষণ কয়েকবার করবো। জুল থমসন প্রক্রিয়ায় তাপমাত্রা চাপ দিয়ে সংকুচিত করবো, আবার সম্প্রসারণ করবো, সংকুচিত করবো, সম্প্রসারণ করবো। শেষে চাপ প্রয়োগ করলে সেটা কি হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে এই জুল থমসন প্রক্রিয়াটা করতে গিয়ে আমরা কিছু বিজ্ঞানী জুল থমসন বা লিন্ডে এটার ব্যতিক্রম কিছুই দেখেন হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে তার তাপমাত্রা না কমে কি পায়, বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ে। তখন এটা নিয়ে আবার গবেষণা শুরু হয়। তখন তারা দেখে যে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার নিচের তাপমাত্রায় জুল থমসন প্রভাব কার্যকর, সেই তাপমাত্রাটাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা। কি বললাম, উৎক্রম তাপমাত্রা। আমি আবার বলতেছি, প্রত্যেকটা গ্যাসের একটা কি আছে, নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার নিচের তাপমাত্রায় জুল থমসন প্রভাব কার্যকর, সেই তাপমাত্রাটাকে ওই গ্যাসের জন্য বলা হয় কি উৎক্রম তাপমাত্রা। যেমন হাইড্রোজেন গ্যাসের উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80 ডিগ্রি সেন্টিগ্রেড, -80 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসটার মধ্যে যদি তুমি জুল থমসন প্রক্রিয়া চালনা করতে চাও, তাকে আগে কোথায় নিয়ে আসতে হবে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আসতে হবে। তারপরে এটার মধ্যে কি হবে, জুল থমসন প্রভাব কার্যকর হবে। আর একই রকম ভাবে যদি হিলিয়ামের কথা বলো, সেটা হবে কত, 240 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 240 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিচের তাপমাত্রায় এর মধ্যে তোমার কি জুল থমসন প্রক্রিয়াটা কি হবে, কার্যকর থাকবে। এই ছিল আমার কি আমার উৎক্রম তাপমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই প্রসেসিং এর মাধ্যমে এই প্রক্রিয়া তাপমাত্রা হ্রাস করে নিয়ে এসে তারপরে আমরা যদি বয়েল এবং চালচে সূত্রটা প্রয়োগ করি, তাহলে গ্যাসটাকে সহজে কি হবে, তরলে পরিণত করা যাবে। এখন আমি আলোচনা করব নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন পরিবেশ রসায়নের একটি অংশ, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন কি, বাংলায় বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। বায়ুস্থ নাইট্রোজেনকে যৌগে আবদ্ধ করে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় কি নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। আমি আবার বলতেছি, বায়ুস্থ নাইট্রোজেনকে যৌগে আবদ্ধ করে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তর করার এই সিস্টেমটা, প্রক্রিয়াটাকে বলা হয় কি নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। সাপোজ ধরো, এই যে বাতাসের প্রায় 78% নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনটাকে আমরা সরাসরি পৃথিবীর এমন কোন বা উদ্ভিদ বা প্রাণী সাধারণভাবে পাওয়া যায় না যারা কি করতে পারে, বাতাস থেকে সরাসরি এই নাইট্রোজেনটা কি সংগ্রহ করতে পারে বা শোষণ করতে পারে। তাহলে আমরা কিভাবে নাইট্রোজেনটা চলে আসে, তাহলে এই নাইট্রোজেনটা আমরা যদি স্বাভাবিকভাবে যদি নিচে যাই, তাহলে তুমি দেখছো নাইট্রোজেনটাকে আলাদা করে নিয়ে এসে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে আমরা একটা ব্যবহার উপযোগী যৌগে রূপান্তর করলাম। অথবা প্রাকৃতিক উপায়ও হয়। আমি যদি প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন ফিক্সেশনটা আলোচনা করি, কি দেখতে চাচ্ছি, প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয়। দেখো, বায়ুস্থ নাইট্রোজেনটা কার সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কি তাহলে বাতাসের 78% নাইট্রোজেন আর কি তোমার 21% হচ্ছে কি অক্সিজেন। তাইলে এই যে 78 আর 21, তাহলে তারাই তো সকল নাইট্রোজেন অক্সিজেন কি করে ফেলতো, বিক্রিয়া করে যৌগে আবদ্ধ হয়ে যেত। তাহলে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য বা অন্য কোনো কাজ করার জন্য অক্সিজেন পেতাম না।
কি করছে দেখো, এটা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। কত? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কখন হয়? যখন এখানে বজ্রপাত হয়, বিজলি চমকায়, তখন এখানে কি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হয়। আর তখন এই নাইট্রোজেন, বায়ুস্থ নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে এখানে উৎপন্ন করে কি নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে এখন উৎপন্ন করে কি নাইট্রিক অ্যাসিড। আমি আবারও বলতেছি, তাহলে এই যে বায়ুস্থ নাইট্রোজেনটাকে একটা কি হলো ব্যবহার উপযোগী যৌগে রূপান্তর হয়ে গেল। এটাকে আমরা কি ব্যবহার করব। মূলত এটা একটা অ্যাসিড বৃষ্টির অংশ। আমরা অ্যাসিড বৃষ্টি অন্য একদিন আলোচনা করব। আমি আবারও বলতেছি, এই যে বায়ুস্থ নাইট্রোজেনটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টিকতা প্রদত্ত, কিরকম 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কখন উৎপন্ন হবে? যখন বজ্রপাত হবে। দুইজনে বিক্রিয়া করে এখানে উৎপন্ন নাইট্রিক অক্সাইড, যা মাত্র 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড, যা বৃষ্টির পানির সাথে মিশে ভূপৃষ্ঠে পতিত হয়। আচ্ছা, এটা গেল আমার কি প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। এখন কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন, যেটি একটু আগে তোমাকে আমি বলেছি। কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশনটা হচ্ছে তোমার বাতাস থেকে নাইট্রোজেনটা কে তুমি যদি আলাদা করে নিয়ে আসো, আর অন্য একটা প্রক্রিয়া তুমি হাইড্রোজেন তৈরি করে নিয়ে আসলে, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা হচ্ছে তোমার কি প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। আমি এটা যদি বলবো কৃত্রিম। তুমি কি নাইট্রোজেন নিয়ে আসলে আর এখানে কি হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের 1:3 অনুপাতের বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। কি উৎপন্ন হলো? অ্যামোনিয়া। তাহলে এটা কি? এটা তো মনুষ্য সৃষ্টি। বা আমি প্রথমে নাইট্রোজেনটা বাইরে থেকে আলাদা করছি, তারপরে আবার হাইড্রোজেনটা সংগ্রহ করছি। সেখানে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কি 1:, হেবার উপস্থিতিতে অ্যামোনিয়া উপস্থিতি, যেটা আমি বলি 1:3 অনুপাতে। কার উপস্থিতিতে? তুমি ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন চূর্ণ প্রভাবের উপস্থিতিতে। আর অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কি হবে? প্রভাবক সহায়ক। কত তাপমাত্রায়? 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করতে হবে। চাপ দিতে হবে কত? 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপ। তাহলে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ। 1:3 নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 এর মধ্যে বিক্রিয়া করবে। কার উপস্থিতিতে? আয়রনের চূর্ণ উপস্থিতিতে। আর এখানে আয়রন চূর্ণ হচ্ছে প্রবাহক, আর অ্যালুমিনিয়াম হচ্ছে প্রবাহক কি সহায়ক। কত তাপমাত্রায়? 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করলে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করলো? অ্যামোনিয়া উৎপন্ন করলো। এই যে অ্যামোনিয়া, এটা কোন সিস্টেম? এটা হচ্ছে কি কৃত্রিম প্রক্রিয়া। এটা আমার প্রয়োজনের খাতিরে আমরা এটা কি তৈরি করে নেব। তাহলে আমি বললাম একটা প্রাকৃতিক, আর একটা হচ্ছে কি কৃত্রিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় এই পর্যন্তই। তোমাদের আমি আলোচনা করলাম হিমমিশ্রণ পদ্ধতিতে তাপমাত্রা হ্রাসকরণ, যৌথ প্রক্রিয়া তাপমাত্রা হ্রাস পায় কেন, উৎকণ তাপমাত্রা কি, বা তুমি বলতে পারো হাইড্রোজেনের উৎকণ তাপমাত্রা -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বলতে কি বুঝো। আমরা বললাম নাইট্রোজেন ফিক্সেশন কি, প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন কি, কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে আরো তোমরা দেখবা পরিবেশ রসায়নের পরিবেশ দূষক, যেগুলো তোমরা ক্লাসে নিজে পড়লে কি পারবে। প্রাথমিক দূষক এবং কি গৌণ দূষক। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।